ওয়েলকাম টু অল অফ ইউ ইন মাই হেলথ কেয়ার চ্যানেল সুস্থ থাকতে হোমিওপ্যাথি। নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথ, ইনভলভড ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস অ্যান্ড মেডিকেল এডুকেশন সিস্টেম সিন্স 2005 টিল ডেট। আজকে এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিশুদের একটি অতি সাধারণ অসুস্থতা সম্পর্কে, যেটির নাম হলো অ্যালার্জিক রাইনাইটিস। আমাদের ক্লিনিকে প্রতিনিয়ত শিশুদের পিতামাতারা তাদের সন্তানদের নিয়ে আসেন একটি কমন সমস্যা নিয়ে, যেখানে এসে তারা বলেন যে ডাক্তারবাবু, আমার বাচ্চা ভীষণ হাঁচি হয়। কিরকম হাঁচি না, ও যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছে বা চোখ মুখ ধুচ্ছে, জাস্ট চোখ মুখ ধোয়ার পরেই তার হাঁচি শুরু হলো, এবং সেই হাঁচি ভীষণ রকম হাঁচি যেন থামতেই চায় না। একবার হাঁচি শুরু হলে 10 বার, 15 বার, 20 বার, 25 বার, 30 বার কনস্ট্যান্ট চলতেই থাকে, এবং হাঁচতে হাঁচতে সেই বাচ্চাটা একেবারে শক্ত হয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। এর সাথে আর কি থাকে না, কোনো কোনো বাচ্চার দেখা যায় যে নাক দিয়ে জল পড়তে থাকে, যেটা ওয়াটারি ডিসচার্জ বলা হয়, চোখ দিয়ে জল পড়তে থাকে, চোখ হালকা লাল হয়ে যায়। কোনো কোনো বাচ্চার আবার দুটো নাক বন্ধ হয়ে যায়, মেনলি সেটা শোবার পরে। আবার কখনো কখনো কোনো কোনো শিশুর পিতামাতারা এসে বলেন যে আমার বাচ্চা বলছে যে এই হাঁচির সাথে তার গলা কুটকুট করে। হ্যাঁ, গলার মধ্যে এমন একটা অস্বস্তি হয় যেন ভেতরটা খুব চুলকোতে ইচ্ছে করছে। নাকের ভেতরেও মনে হয় যেন মাঝে মাঝে খুব সুরসুর করে, বা নাকের ভেতরে যেন মনে হচ্ছে পিঁপড়ে ঢুকে আছে, খুব জোরে চুলকোতে ইচ্ছে করছে। চোখের মধ্যে যেমন আমাদের ধুলোবালি পড়ে গেলে যে ধরনের অস্বস্তি হয়, সেই রকম ধরনের অস্বস্তি তাদের মধ্যে রয়েছে। এবং প্রধান যে সিমটম সেটা হলো হাঁচি। তা এই যে সিমটমস গুলো আমি বললাম, এইগুলো সমস্ত সিমটমসকে একসাথে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। তা রাইনাইটিস জিনিসটা হচ্ছে আমাদের নাকের ভেতরে যে মিউকাস মেমব্রেন আছে, যে পাতলা পর্দা নাকের ভেতরটাকে ঘিরে রয়েছে, সেই মিউকাস মেমব্রেনের প্রদাহ বা মেডিকেল টার্মে বলা হয় ইনফ্লামেশন। তা এই অ্যালার্জিক রাইনাইটিস প্রধান কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। আজ থেকে 20-25 বছর আগেও কিন্তু এই রাইনাইটিসের সমস্যা এতটা সিভিয়ার ছিল না, যেটা আজকালকার দিনে দেখা যাচ্ছে প্রায় প্রতিটা ঘরেই বেশিরভাগ বাচ্চা এই অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছে। মোর স্পেসিফিক্যালি বলতে গেলে এয়ার পলিউশন বা বায়ু দূষণ এর জন্য রেসপন্সিবল। যত এয়ার পলিউশন বাড়ছে তত রাইনাইটিসের সমস্যা বাড়ছে। তা বাবা মারা আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, আমার বাচ্চা দীর্ঘদিন ধরে এই সমস্যাতে ভুগছে, এটা থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? তা আমার এখানে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হিসেবে একটাই বক্তব্য, নিশ্চিতভাবে এখান থেকে আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে যদি তার সঠিক চিকিৎসাটা হয়। এখন অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে যখন মা বাবারা তাদের সন্তানকে কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তার বা পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাচ্ছেন, তারা অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ প্রথমেই দিয়ে থাকেন, যেমন মন্টেলুকাস্ট, লিভোসেট্রিজিন, এই ধরনের মেডিসিনগুলোই প্রথমে ব্যবহার করে থাকেন। তার সাথে যদি দেখা যায় বাচ্চার নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটা ভীষণ আছে, তখন ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট ড্রপ দেওয়া হয়। নাকের ড্রপ দিলে নাকটা খুলে যায় এবং বাচ্চা ভালোভাবে ঘুমোতে পারে মোটামুটি ভাবে 7-8 ঘন্টা। তারপরে আবার যদি দেখা যায় যে তার নাক বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেই ড্রপ আবার দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি রাইনাইটিসের সমস্যা অত্যন্ত সিভিয়ার হয়, তখন ন্যাজাল কর্টিকোস্টেরয়েড ড্রপও তারা ব্যবহার করে থাকেন। এখন এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করলে বাচ্চারা কিন্তু চটজলদি রিলিফ পেয়ে যায়। যখনই ওষুধ ব্যবহার করা হয় সঙ্গে সঙ্গে তাদের সিমটমস গুলো চলে যায়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। প্রধান সমস্যা হলো ওষুধগুলো আপনি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস বা ডাক্তারবাবু যেরকম পরামর্শ দিয়েছেন সেইভাবে দিলেন। দেওয়ার পরে যখন বন্ধ করে দিলেন, তারপরেই দেখা গেল ওষুধ বন্ধ করার 1 দিন 2 দিন অথবা কখনো কখনো 4-5 দিন পরেই তাদের সমস্যাটা আবার ফিরে চলে আসছে, এবং তারা একই রকম ভাবে সাফার করছে। এবং এই সমস্যাটা অ্যাকিউট হতে পারে বা ক্রনিক হতে পারে। হঠাৎ করে আপনার বাচ্চার কয়েকদিন এই সমস্যাটা হতে পারে, আবার হতে পারে ও সারা বছর প্রত্যেকটা সিজন চেঞ্জে
বা আবহাওয়ার পরিবর্তনে এরকম ভাবে ভুগছে এবং সেটা মাসের পর মাস বা বছরের পর বছর ধরে ভুগছে। অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানরা এই কথাটা খুব কমনলি বলে থাকেন যে এই সমস্যাটার কোনো পার্মানেন্ট সলিউশন এই মুহূর্তে নেই। আপনার শিশু যখন 17-18 বছর বা 20 বছর বয়সে গিয়ে পৌঁছবে তখন এটা আপনা থেকেই চলে যাবে। হ্যাঁ, এই কথাটা ভীষণভাবে সত্যি। তার কারণ হচ্ছে সাধারণত বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার যদি একটু কম থাকে তখন এই সমস্যাগুলো তাদের মধ্যে বেশি দেখা যায় যখন তারা 17-18 বছর বা 20 বছর বয়সে পৌঁছচ্ছে, যখন তাদের ন্যাচারাল ইমিউনিটি মানে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি অর্থাৎ কৃত্রিম রোগ প্রতিরোধ ক্ষমতা, এই দুটো জিনিস যখন তারা যখন অ্যাচিভ করতে পারছে ওই বয়সে, তখন এই রোগগুলোর সাথে তারা খুব সহজেই ফাইট করতে পারছে এবং এই সমস্ত সমস্যা নিয়ে তারা আর দৈনন্দিন জীবনে ভুগছে না। কিন্তু পিতামাতাদের প্রশ্ন হচ্ছে একটা সাংঘাতিক। তারা জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, আমার সন্তানের বয়স এখন 5 বা 6 বা 7, ওর 17-18 বছর বয়স পর্যন্ত ও কি এইভাবেই ভুগতে থাকবে আর আমি সারা বছর ওষুধ খাইয়ে যাব? তার আগে কি ওকে সম্পূর্ণ সুস্থ করার কোনো রাস্তা নেই? সেইটা নিয়েই আমার বক্তব্য আজকের এই ভিডিওতে। হ্যাঁ, অবশ্যই আপনার শিশুকে শিশু অবস্থাতেই এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করার উপায় আছে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে। সেইটাই আমি ছোট্ট করে আপনাদেরকে বলি। এখানে 4টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয় কমনলি। ওষুধগুলির নাম হচ্ছে গ্লাইফেমিয়া গ্লাউকা 6 বা 30 পোটেন্সি, হিস্টামিনাম 6, আর্সেনিকাম অ্যালবাম 6 এবং অ্যারান্ডো মাউরিটানিকা মাদার টিনচার বা 6 পোটেন্সি। এই ওষুধগুলোর যে কোনো একটা যদি আপনারা আপনাদের বাড়িতে রেখে দেন তাহলে কিভাবে দিতে পারেন, যখন আপনার বাচ্চার হঠাৎ করে এরকম প্রচন্ড হাঁচি বা তার সাথে যে সিমটমস গুলোর কথা বললাম সেইগুলো হলো আবহাওয়ার পরিবর্তনে বা যে কোনো সময়, তখন এই ওষুধগুলোর যে কোনো একটা আপনি হাফ কাপ জলে 4-5 ফোঁটা ফেলে দিয়ে, বেশি নেওয়া যাবে না, 4 থেকে 5 ফোঁটা ফেলে দিয়ে সেখান থেকে 1 চামচ করে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা পর পর, সারাদিনে 5 বার বা 6 বার। এইরকম ভাবে যদি আপনি জাস্ট 1 দিন বা 2 দিন দেন তাহলেই কিন্তু তার সিভিয়ারিটিটা কমে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি মন্টেলুকাস্ট বা লিভোসেট্রিজিন ওই সমস্ত অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনগুলো যেরকম ভাবে চটজলদি কাজ করে, এখানেও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধগুলো ততটাই দ্রুত কাজ করতে পারে আপনার শিশুকে চটজলদি রিলিফ দেওয়ার জন্য। এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে, যেটা আমি আগে বললাম যে অ্যালোপ্যাথিক অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনস গুলো আপনি কোর্স কমপ্লিট করার পরে যখন বন্ধ করে দিলেন তখন দেখা যাচ্ছে যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে তার সমস্যাটা আবার ফিরে চলে এলো। মানে যতটা চটজলদি সে রিলিফ পেয়েছিল ততটাই তাড়াতাড়ি তার প্রবলেম আবার ফিরে চলে এলো। কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আপনি ওষুধগুলো একটা নির্দিষ্ট কোর্স কমপ্লিট করার পরে ওষুধগুলো আপনি বন্ধ করে দিলে আপনার শিশুর কিন্তু এই সমস্যাটা চটজলদি কখনোই ফিরে আসবে না এবং সে মোটামুটি ভাবে 3 সপ্তাহ 1 মাস বা কোনো কোনো ক্ষেত্রে 1 মাসেরও বেশি সে সুস্থ থাকবে, তারপরে আবার তার সমস্যাটা ফিরে আসতে পারে। অর্থাৎ অ্যাকিউট মেডিকেশনের ক্ষেত্রে তার সিভিয়ারিটিটা কমিয়ে দেবার পরেও কিন্তু শরীরে তার মেডিসিনের এফেক্টিভিটি চলতে থাকে এবং সে কিন্তু বেশ কিছুদিন সুস্থ থাকে। আরেকটা সমস্যা হচ্ছে অ্যালোপ্যাথিক অ্যান্টি অ্যালার্জিক ড্রাগগুলো আপনি যদি আনকন্ট্রোলড ওয়েতে ব্যবহার করতে থাকেন ডাক্তারের পরামর্শ ছাড়াই, যখনই তার এরকম হাঁচি হচ্ছে বা এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে তখনই আপনি তাকে খাইয়ে দিচ্ছেন এবং সে ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আবার খাওয়াচ্ছেন, এইভাবে মাসের পর মাস বছরের পর বছর চলতে থাকছে, তাহলে কিন্তু এই ওষুধগুলোর মারাত্মক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো থেকে আপনি আপনার শিশুকে রক্ষা করতে পারবেন না। কি ধরনের সাইড এফেক্ট? এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে চালালে আপনার বাচ্চার মানসিক একটা সমস্যা হতে পারে। কিরকম? বাচ্চার ইরিটেবিলিটি প্রচন্ড বেড়ে যেতে পারে, পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে, পেটে ব্যথা করতে পারে, পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে সব সময়, ইনডাইজেশনের প্রবলেম, পেটের সমস্যা, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে বুকের সমস্যা, বুকে একটা ব্যথা ব্যথা ভাব, কখনো হালকা শ্বাসকষ্ট। আরেকটা প্রধান যে সমস্যা হয় সেটা হচ্ছে বাচ্চাদের স্লিপ প্যাটার্নে মারাত্মক রকম প্রবলেম হয়ে যায়, বাচ্চাদের ঘুমের ব্যাঘাত, তারা প্রপারলি ঘুমোতে পারে না, চট করে ঘুম ভেঙে যায়,
ঘুমটা পাতলা হয়ে যায়, এই ঘুমের সমস্যা কিন্তু মারাত্মক রকম ভাবে দেখা দিতে পারে এগুলোর সাইড এফেক্টের জন্য। তাছাড়া ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট ড্রপ মানে নাকের ড্রপ বা কর্টিকোস্টেরয়েড ড্রপ যদি আপনি আনকন্ট্রোলড ওয়েতে ব্যবহার করতে থাকেন, সেগুলোরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক আকারে ধারণ করতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধগুলির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা একটা বেনিফিট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি বেশ কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু আপনার শিশু ওষুধ বন্ধ করার পরেও আরো কিছুদিন সুস্থ থাকবে। এইবারে যেটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এগুলো তো অ্যাকিউট রিলিফের কথা বললাম, এবারে আপনার বাচ্চাকে যদি সম্পূর্ণরূপে আপনি সুস্থ করতে চান শিশু বয়সেই, তাহলে আপনার বাচ্চার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। তার মানে কি, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের মূল কথাই হলো বা বেস হলো এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। সেটা হচ্ছে আপনার শিশুর যে সমস্যাটা আছে সেইটা পূর্ণাঙ্গভাবে জেনে, আপনাদের পরিবারে একই ধরনের সমস্যা বা রেসপিরেটরি অন্য কোনো প্রবলেম কারুর আছে কিনা সেই হিস্ট্রি প্রপারলি নিয়ে, আপনার শিশু কতদিন ধরে এই সমস্যায় ভুগছে সেই সমস্যাটা প্রপারলি জেনে, এবং শিশুটির পূর্ণাঙ্গ একটা কেস টেকিং করে আমরা যে চিকিৎসা করি সেটাকেই বলা হয় কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বা ডিটেইলড কেস হিস্ট্রি নিয়ে যদি চিকিৎসা করা যায় এবং সেই চিকিৎসাটা যদি বেশ কিছুদিন কন্টিনিউ করা যায় ডাক্তারের পরামর্শ মতো, তাহলে আপনার শিশু কিন্তু অবশ্যই শিশু বয়সেই তার রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। অ্যালোপ্যাথিক ডক্টররা অর্থাৎ শিশু বিশেষজ্ঞরা যে কথাটা বলেন যে এই সমস্যার কোনো চটজলদি রিলিফ নেই, আপনার বাচ্চা যখন কিছুটা বড় হবে, যখন 16-17 বছর বয়স হবে, তখন এই সমস্যা আপনা থেকেই চলে যাবে। এই কথাটা কিন্তু ভীষণভাবে সত্যি, সেটা আমরাও বলে থাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে যে সমস্ত শিশুর সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার কম থাকে তাদেরই এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যাটা খুব বেশি হয়। সাধারণত তারা যখন 16-17 বছর বয়স বা 18-19 বছর বয়সে পৌঁছচ্ছে, তখন তাদের ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের এমন একটা স্বাভাবিক জায়গাতে পৌঁছে যায় যখন তারা এই অ্যালার্জিক এলিমেন্টস গুলোর সঙ্গে ইজিলি ফাইট করতে পারে এবং এই ধরনের রিয়াকশন থেকে তারা মুক্ত হতে পারে বা যে কোনো সময় তারা অ্যাফেক্টেড হয় না। কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটা হচ্ছে না বলেই তারা চটজলদি এই সমস্যাগুলোই অ্যাফেক্টেড হচ্ছে। কিন্তু তাই বলে কি একটা শিশু ওই রকম বয়স পর্যন্ত ক্রমাগত ভুগতেই থাকবে? তা কখনোই নয়। আপনি যদি আপনার যে স্থানীয় হোমিওপ্যাথিক ডাক্তারবাবু আছেন তার কাছে গিয়ে এই সমস্যাটার কথা বলেন এবং তার কাছে আপনি জিনিসটা তার পরামর্শ মতো বেশ কিছুদিন একটানা চিকিৎসা করতে পারেন, তাহলে কিন্তু আপনার শিশুকে বড় বয়স পর্যন্ত অর্থাৎ 17-18 বছর বয়স পর্যন্ত কোনোদিনই অপেক্ষা করতে হবে না এই রোগ থেকে ন্যাচারালি মুক্ত হওয়ার জন্য। শিশু বয়সেই সে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। আর সবশেষে দুটো কথা বলে এই ভিডিও আমি শেষ করব। যে ওষুধগুলোর কথা আমি বললাম এই ওষুধগুলো কিন্তু প্রত্যেকটাই চটজলদি রিলিফের জন্য, অর্থাৎ যখন হচ্ছে তখন আপনি দিলে সেগুলো কমে যাবে, বা বেশ কয়েকদিন যদি আপনি খাওয়ান তারপরেও আপনার শিশু বেশ কিছুদিন সম্পূর্ণরূপে ভালো থাকবেন। আর কিছু কমন ম্যানেজমেন্টের কথা বলি যেগুলো বাড়িতে সাধারণত বাবা মারা মেনে চলেন না বলতে সতর্ক থাকেন না বলেই অসুবিধাটা হয় তাদের বাচ্চাদের, সেগুলো চেষ্টা করবেন একটু মেনে চলার। কিরকম? ধরুন সকালবেলা আপনার বাচ্চা ঘুম থেকে উঠলো, ঘরের মধ্যেই বসে রয়েছে বা খেলা করছে, ছোট বাচ্চার কথা বলছি, আপনি বিছানাটা পরিষ্কার করছেন, ঘুম থেকে উঠে আমরা যেমন বিছানা পরিষ্কার করি সেই রকম আর কি, চাদরটা ঝাড়ছেন বা বালিশটা পরিষ্কার করছেন, তোশক ঝাড়ছেন, এই জিনিসগুলো বাচ্চাদের সামনে করবেন না। কারণ বিছানার চাদর বালিশ তোশকের মধ্যে যে সমস্ত ধুলো জমে থাকে বা ডাস্ট পার্টিকেলস বা ডাস্ট মাইটস থাকে, এই ধুলোগুলো ওর সামনে যদি ঝাড়া হয় সেগুলো চটজলদি ওর নাকে ঢুকে কিন্তু এই সমস্যাটা মারাত্মক আকার ধারণ করবে। বা আপনি বাড়ির ঘরদোর পরিষ্কার করছেন, ঝুল ঝাড়ছেন, তখন অবশ্যই বাচ্চাকে পাশের কোনো ঘরে পাঠিয়ে দিন যে ঘরটা পরিষ্কার আছে বা যে ঘরটা আপনি হয়তো পরে পরিষ্কার করবেন সেই ঘরে পাঠিয়ে দিন। বিছানাপত্র তোলার সময় বাচ্চাকে পাশের ঘরে পাঠিয়ে দিন যাতে এই ধুলোবালিটা সরাসরি ওর নাকেতে না ঢোকে। এইটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যখন আপনি আপনার শিশুকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, ধরুন হেঁটে যাচ্ছে আপনার সঙ্গে বা গাড়ি ঘোড়াতে যাচ্ছে, তখন গাড়ির রাস্তাতে কোনো জায়গাতে
প্রচুর ধুলো উঠছে বা গাড়ির প্রচন্ড ধোঁয়া, সেই জায়গাতে মাস্ক ব্যবহার করান, অথবা যদি আপনার হাতের কাছে মাস্ক নাও থাকে তাহলে সুতির পরিষ্কার রুমাল নাকে হালকা করে চেপে ধরতে বলুন, বা এই অভ্যাসটা তাকে করান যাতে নাকের মধ্যে চট করে এই ধুলোবালি বা ধোঁয়াটা না ঢোকে। এইরকম ছোট্টখাট্ট জিনিসগুলো যদি দৈনন্দিন জীবনে একটু মেনে চলতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার বাচ্চার এই যে সিভিয়ারিটি, হঠাৎ করে যে হাঁচির মধ্যে পড়ে যাওয়া বা এই যে সিমটমস গুলো হওয়া, প্রচন্ড বেড়ে যাওয়া, এই জিনিসগুলো থেকে কিন্তু আহ চট করে সে এফেক্টেড হবে না, বা অনেকটা সে মুক্ত থাকতে পারবে। এগুলো মেনে চলুন আর সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা করান, তাহলে নিশ্চয়ই আপনার শিশু সুস্থ হয়ে যাবে, এইটুকু আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সময় মতো চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। আর এই ভিডিও থেকে যদি আপনাদের আহ, কিছুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে সেটাই আমার এই ভিডিওটা করা সার্থক বলে আমি মনে করব। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সন্তান যারা আপনাদের নিজেদের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাদেরকে রক্ষা করুন ছোট বয়সেই, এবং আপনারাও তাদের সঙ্গে সুস্থ থাকুন, ভালো থাকুন।